বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, হেমনগর ডিগ্রি কলেজ, হেমনগর গোপালপুর, টাঙ্গাইল। ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজ হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুই ঘোড়া নবদান। আজকের আলোচনার বিষয়বস্তু দুই ঘোড়া নবদান। তোমরা খেয়াল করবে, এখানে বোর্ডে কিছু লাইন লিখে দিয়েছি আমি, যেগুলো দুই ঘোড়া নবদান বহি সম্পৃক্ত। প্রথম লেনদেন ছিল মিস্টার আরিফ 1 জুন 2018 তারিখ নগদ 3 লক্ষ টাকা দিয়ে কারবার শুরু করলেন এবং তার অন্যান্য লেনদেনগুলি ছিল নিম্নরূপ। তো 2018 সালের জুন মাসের অন্যান্য লেনদেনগুলি আমি লিখে নিয়েছি। 1 জুন তারিখ ছিল নগদ ক্রয় 20,000 টাকা, 1 জুন ছিল জুনের 2 তারিখ ছিল বিক্রয় 10,000 টাকা, তার 8,000 টাকা নগদে এবং অবশিষ্ট টাকা ধারে বিক্রয়। 5 তারিখ ছিল অফিস সরঞ্জাম ক্রয় 7,000 টাকা। 8 তারিখ ছিল ভাড়া দেওয়া হলো 8,000 টাকা, যা 4-এর 1 অংশ ব্যক্তিগত ব্যবহারের জন্য। 10 তারিখ ছিল ব্যাংকে জমা দেওয়া হলো 30,000 টাকা এবং 15 তারিখ ছিল কর্মচারীদের বেতন প্রদান করা হলো নগদে 4,000 টাকা এবং চেকে বিজ্ঞাপন বিল পরিশোধ 2,000 টাকা। প্রথম প্রশ্নটি আমরা আলোচনা করব, জুন মাসের মোট ক্রয় কত। আমরা দেখব জুন মাসের এই টোটাল এই মোট লেনদেনগুলি থেকে আমাদের কত টাকা ক্রয় ছিল। আমরা দেখি, প্রথম লেনদেন ছিল নগদে 3 লক্ষ টাকা নিয়ে কারবার শুরু করলেন, এখানে আমাদের কোনো ক্রয় ছিল না। এরপরে লেনদেনটি ছিল জুনের 1 নগদে ক্রয় 20,000 টাকা। আমি একটা ব্যাপার সুস্পষ্ট ধারণা দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে ক্রয় বলতে আমরা কি বুঝি সেটা আগে আমাদের জানতে হবে। ক্রয় বলতে, ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয় বলতে পণ্য ক্রয়কে বোঝায়। অনেক ধরনের ক্রয় থাকতে পারে, একটি হচ্ছে পণ্য ক্রয়, আরেকটি হচ্ছে সম্পত্তি ক্রয়। তো পণ্য ক্রয় সেটা কোনটা সেটা আমাদের জানতে হবে। একটি প্রতিষ্ঠানে যে বস্তুটি আমাদের ক্রয় করে বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করা হয়, অর্থাৎ ক্রয় করে বিক্রয় করা হয়, সেই বস্তুটি হচ্ছে আমাদের পণ্য ক্রয়ের আওতাভুক্ত। যেমন একটি দোকানে যখন চাল ক্রয় করে বিক্রয় করা হয়, তখন সেই চালটি হচ্ছে আমাদের ক্রয়, সেই চাল ক্রয়টিকে আমরা ক্রয় হিসেবে অন্তর্ভুক্ত করব। কিন্তু সেই দোকানে যখন একটি ফ্যান ব্যবহার করা হচ্ছে, সেই ফ্যানটি কিন্তু ক্রয় করা হয়েছে, সেই ফ্যানটি কিন্তু আমাদের বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়নি, সেটি আমাদের ব্যবহার করা হচ্ছে, কাজে সেটা হচ্ছে আমাদের সম্পত্তি। তো আমাদের ক্রয় দুই ধরনের হতে পারে, একটি হচ্ছে পণ্য ক্রয় এবং আরেকটি হচ্ছে সম্পত্তি ক্রয়। তো সাধারণত ক্রয় বলতে আমরা পণ্য ক্রয়কে বুঝি। তো আমরা দেখব লেনদেনগুলি থেকে কোনটি আমাদের শুধুমাত্র পণ্য ক্রয় ছিল। 1 জুন ছিল নগদে ক্রয় 20,000 টাকা, এই লেনদেনটি আমাদের প্রশ্নের আনসার আসবে। এরপরে লেনদেনগুলিতে আমাদের বিক্রয় ছিল 2 তারিখ, 5 তারিখ ছিল অফিস সরঞ্জাম ক্রয়। আমরা খেয়াল করতেছি এখানে যে অফিস সরঞ্জাম ক্রয় ছিল 7,000 টাকা, এটা কিন্তু আমাদের বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়নি, কাজে এটা আমাদের কিন্তু সম্পত্তি। তাই আমাদের এই ক্রয়টি 7,000 টাকা আমাদের আসবে না। এরপর আমাদের আর কোনো লেনদেনে কোনো ধরনের ক্রয় নেই, কাজে আমাদের অ্যান্সারটি হবে এরকম যে জুন মাসে মোট ক্রয়ের পরিমাণ, আমরা তারিখ দেব জুনের 1 নগদ ক্রয় ছিল 20,000 টাকা, আর কোনো ক্রয় নেই, আমরা এটাই আমরা যোগ করলাম, আমি দেখাবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি বুঝতে পারছো যে এখানে আমাদের নগদ ক্রয় ছিল 20,000 টাকা জুনের 1 তারিখ, আমাদের এটা হচ্ছে মোট ক্রয় পরিমাণ 20,000 টাকা। তোমরা অনেকে হয়তো অফিস সরঞ্জাম লেখা আছে ক্রয়, অনেকে ভুল করে কিন্তু এটা যোগ করে দেবে, কিন্তু সেটা কিন্তু আমাদের সম্পত্তি। কিন্তু ক্রয় বলতে শুধু পণ্য ক্রয়কে বোঝানো হয়েছে, কাজে আমাদের অ্যান্সার হবে মোট ক্রয় 20,000 টাকা। এবার অন্য একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। লিখব নবদান বহিতে
লিপিবদ্ধ হয় না এমন লেনদেনগুলি জাবেদা দাও। প্রশ্নটি হচ্ছে নগদান বহিতে লিপিবদ্ধ হয় না এমন লেনদেনগুলির জাবেদা দাও। আমরা যে প্রশ্নগুলি লিখেছিলাম, যে লেনদেনগুলি লিখেছিলাম, সেই লেনদেনগুলি সবগুলি কিন্তু আমাদের নগদান বইতে আসবে না, কারণ নগদান বইতে শুধুমাত্র নগদ লেনদেন সংক্রান্ত ঘটনাগুলি আমাদের বা নগদ সংক্রান্ত লেনদেনগুলি আমাদের নগদান বইতে এসে থাকে। আমাদের এখানে কিন্তু বাকিতেও ক্রয় বিক্রয় রয়েছে বা বাকিতে লেনদেন রয়েছে, সেগুলো আমাদের আসবে না। আমরা দেখবো কোন লেনদেনগুলি আমাদের নগদান বইতে আসে না। প্রথম ছিল 1 জুন 3 লক্ষ টাকা নিয়ে কারবার শুরু করলে, এটা নগদ লেনদেন ছিল, এটা আসবে। জুনের 1 তারিখ ছিল নগদ ক্রয়, সেটা এটাও আমাদের 2 নগদের মধ্যে আসবে। 2 তারিখ ছিল বিক্রয় 10,000 টাকা, তার 8,000 টাকা নগদে এবং অবশিষ্ট ধারে বিক্রয়। তোমরা খেয়াল করবে আমাদের জুনের 2 তারিখ বিক্রয় ছিল 10,000 টাকা, যার মধ্যে 8,000 টাকা নগদে এবং অবশিষ্ট ধারে বিক্রয়, অর্থাৎ এখানে আমাদের 2,000 টাকা ধারে বিক্রয় হয়ে গেছে। এই ধারে বিক্রয়টি হচ্ছে আমাদের নগদান বইতে আসবে না, অর্থাৎ এটি আমাদের জাবেদা দেব। আরো দেখবো এরকম কোনো লেনদেন আছে কিনা। অফিস ক্রয়, এটি নগদ, এটা আমাদের নগদের কাজ। ভাড়া দেওয়া হলো 8,000 টাকা, যা 4-এর 1 অংশ ব্যক্তিগত ব্যবহারের জন্য ভাড়া দেওয়া হলো নগদে, এটা আমাদের নগদের মধ্যে আসবে। এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য হলে সেটা উত্তোলন, সেটা আমাদের নগদের মধ্যে আসবে। ব্যাংকে জমা দেওয়া হলো 30,000 টাকা, এটা ব্যাংক লেনদেন, এটা আমাদের নগদের মধ্যে আসবে। কর্মচারীদের বেতন প্রদান করা হলো নগদে 4,000 টাকা এবং চেকের বিজ্ঞাপন বিল করবো, সবগুলি যাচ্ছে। শুধু আমাদের মাত্র ধারে বিক্রয় ছিল আমাদের 2,000 টাকা, এই জাবেদাটা আমাদের, এই লেনদেনটা আমাদের নগদের মধ্যে আসবে না, অর্থাৎ এই লেনদেনটা আমরা জাবেদা করি। লিখতে পারি যেসব লেনদেন, যে সকল লেনদেন নগদান বইতে আসবে না তাদের জাবেদা। আমাদের ঘর কাটবো আমরা। তারিখ, বিবরণ, প্রতিষ্ঠান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারিখ লিখব 2018 জুন, ধারে বিক্রি ছিল 2,000 টাকা, অর্থাৎ আমাদের জুনের 2 তারিখ আমাদের যে লেনদেনটি ছিল সেটা আমাদের বাকিতে লেনদেন ছিল, আমাদের সেই লেনদেনটি জাবেদা করতে হবে। আমরা জাবেদা লিখবো আমাদের, আমরা যদি একসাথে জুনের 2 তারিখের লেনদেনটি আমরা একসাথে জাবেদা করি, তাহলে জাবেদাটি এরকম হবে যে, যেহেতু বিক্রি করা হচ্ছে, বিক্রয় হবে আমাদের ক্রেডিট, জুনের 2 তারিখ বিক্রয় হবে ক্রেডিট, আমাদের নগদ টাকা এসেছে 8,000 টাকা, তো নগদান হিসাব হবে আমাদের ডেবিট 8,000 টাকা এবং প্রাপ্য বিল হবে, প্রাপ্য হিসাব হবে আমাদের ডেবিট 2,000 টাকা এবং বিক্রয় হিসাব হবে আমাদের ক্রেডিট। জাবেদাটি এরকম হবে, নগদান হিসাব ডেবিট 8,000 টাকা, প্রাপ্য হিসাব ডেবিট 2,000 টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। এই ছিল আমাদের একত্রে সম্পূর্ণ লেনদেনের জাবেদা। তো আমরা প্রশ্ন করা হয়েছে যে লেনদেনগুলো আমাদের নগদ আসবে না, অর্থাৎ আমাদের এই বিক্রয় হিসেবে অন্তর্ভুক্ত শুধুমাত্র 2,000 টাকা প্রাপ্য হিসাবে যে লেনদেনটি ছিল সেটা আমাদের এখানে আসবে না। তো আমরা আলাদা করে লিখতে পারি জাবেদাটা,
প্রাপ্য হিসাব আমাদের ডেবিট 2000 টাকা এবং বিক্রয় হিসাব ডেবিট 2000 টাকা। প্রাপ্য হিসাব ডেবিট 2000 টাকা আর বিক্রয় হিসাব ক্রেডিট হয়ে গেছে। শুধু বাকিতে বিক্রয়ের জন্য আমাদের এই জাবেদা আসবে। তো আমরা অ্যান্সার করব প্রাপ্য হিসাব ডেবিট টাকা যাবে 2000 টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট টাকা, ক্রেডিট পার্সেন্ট আমাদের 2000 টাকা। এই ছিল আমাদের বাকিতে লেনদেনের জাবেদা, যে জাবেদাটি আমাদের, যে লেনদেনটি আমাদের নগদের মধ্যে আসবে না, সেই লেনদেনে আমরা জাবেদা করলাম। এবার অন্য একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এই লেনদেনগুলো থেকে আমরা দুই ঘর নগদ বই প্রস্তুত করব। এই লেনদেনগুলো থেকে আমরা দুই ঘর নগদ বই প্রস্তুত করব। প্রশ্ন লিখতে পারি একটি দুই ঘরা নগদ বই প্রস্তুত করব। আমরা দুই ঘর নগদ বই বলতে কি বুঝি সেটা আমরা জেনে নিই। যে নগদান বইতে দুইটি টাকার ঘর থাকে তাকে আমরা নগদান বই, দুই ঘর নগদান বই বলবো। অর্থাৎ একটি হচ্ছে আমাদের নগদ টাকার কলাম, আরেকটি হচ্ছে আমাদের ব্যাংক টাকার কলাম। যে নগদান বইতে দুইটি টাকার ঘর থাকবে তাকে আমরা দুই ঘর নগদান বই বলবো। এবং একটি ঘরে থাকবে আমাদের নগদ লেনদেন বা নগদ টাকা, আর একটি ঘরে থাকবে আমাদের ব্যাংক সংক্রান্ত টাকা। আমরা দুই ঘর নগদান বই ঘর কেটে নিই। মিস্টার আরিফের দুই ঘোড়া নগদান বই। চেষ্টা করবো মাঝখান দিয়ে অর্থাৎ পিসক পদ্ধতিতে আমরা দুই ঘর নগদান বই করবো। তারিখ, বিবরণ, রসিদ নং, অর্থাৎ প্রতি পৃষ্ঠা, নগদ, এটা হচ্ছে ব্যাংক। একইভাবে আমরা ডান পাশে আসবো, আমরা দেখব তারিখ, বিবরণ, এখানে হবে ভাউচার নং, প্রতি পৃষ্ঠা, আর 2 টাকার ঘর হবে নগদ টাকা এবং ব্যাংক টাকা। ভাউচার নং, এটা হচ্ছে প্রতি পৃষ্ঠা, আবার আগের মতো এখানে নগদ এবং ব্যাংক। এটা হচ্ছে ডেবিট পাস, এটা হচ্ছে ক্রেডিট পাস। আমরা সাধারণত বাম পাশে আমরা ডেবিট দিক নির্দেশ করে থাকি এবং ডান পাশে আমরা ক্রেডিট দিক নির্দেশ করে থাকি। এই হচ্ছে আমাদের দুই ঘর নগদ বই সম্পূর্ণ একটি ছক। আমরা এবার দুই ঘর নগদ বই করব। প্রথম থেকে খেয়াল করবো, মিস্টার আরিফ 1 জুন 2018 তারিখে নগদে 3 লক্ষ টাকা দিয়ে কারবার শুরু করলেন। আমাদের এই লেনদেনের জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তো আমরা যেহেতু আমরা নগদান বই করছি, কাজে নগদান বই ডেবিট থেকে আমাদের টাকা বসাতে হবে তারিখ দিয়ে 2018 জুনের 1 আমাদের জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু নগদান বই করতেছি, নগদান বই আমাদের
এই জাবেদার নগদ হিসাব ডেবিট ছিল, কাজে ডেবিট থেকে টাকা আসবে, কিন্তু বিপরীত পাশে ছিল আমাদের মূলধন হিসাব। তো মূলধন হিসাব আমাদের বিবরণী ঘরে লিখতে হবে। লিখব আমরা মূলধন হিসাব। টাকা যাবে নগদের ঘরে 3 লক্ষ টাকা। 1 তারিখে লেনদেন শেষ। এবার পরবর্তী লেনদেন ছিল জুনের আরেকটি লেনদেন ছিল জুনের 1 তারিখ, নগদ ক্রয় 20,000 টাকা। নগদ ক্রয় 20,000 টাকা। এই লেনদেনের জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট। কাজে আমাদের যেহেতু নগদ হিসাব ক্রেডিট থেকে আছে, কাজে আমাদের ক্রেডিট পাশে তারিখ দিয়ে লিখবো 2018 জুন 1। আমাদের এখানে লিখবো ক্রয় হিসাব। জাবেদা যেহেতু আমাদের নগদ হিসাবের বিপরীতে আমাদের ক্রয় হিসাব ছিল, কাজে আমাদের এখানে বিবরণে ধরে ক্রয় হিসাব চলে আসলো। আমরা টাকা লিখবো 20,000 টাকা নগদ করে। এরপরে লেনদেনটি ছিল 2 তারিখ, বিক্রয় 10,000 টাকা, তার 8,000 টাকা নগদে এবং অবশিষ্ট টাকা ধারে বিক্রয়। আমাদের এই জাবেদা হবে, আমি আগেও লিখেছিলাম, নগদ হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তো আমাদের দেখতে হবে যে নগদান হিসাব কোন দিকে ছিল। নগদান হিসাব ছিল আমাদের ডেবিট পাশে, কত টাকা পাবো 8,000 টাকা। কাজে আমাদের ডেবিট দিকে আসবে তারিখ দিয়ে জুনের 2। আমাদের নগদান হিসাব ছিল ডেবিট পাশে, কাজে ডেবিট দিকে আমাদের টাকা আসবে, বিবরণী করে লিখতে হবে। তার বিপরীত পাশে যে হিসাবটি ছিল অর্থাৎ বিক্রয় হিসাব, এখানে লিখবো আমরা বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব টাকা যাবে নগদে যে টাকা পরিমাণ ছিল অর্থাৎ 8,000 টাকা। প্রাপ্য হিসাব কিন্তু আমাদের এখানে আসবে না। এই ছিল আমাদের 2 তারিখের লেনদেন, যেটা আমাদের নগদে এসেছিল। এরপরে লেনদেন যাবে আমাদের 5 তারিখ, অফিস সরঞ্জাম ক্রয় 7,000 টাকা। এই জাবেদা হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট। যেহেতু অফিস সরঞ্জাম আমাদের একটি সম্পত্তি ক্রয় করলে কিন্তু ক্রয় হিসাবকে আমরা ডেবিট করি না, সাধারণত আমরা কি করি সেই সম্পত্তির নাম দিয়ে আমরা ডেবিট করে থাকি। আমরা লিখব অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট। তো যেহেতু নগদ হিসাব ক্রেডিট পাশে আছে, আমাদের ক্রেডিট পাশে তারিখ দিয়ে টাকা লিখতে হবে। জুনের 5 তারিখ আমরা লিখব, জাবেদাটি ছিল এরকম, অফিস সরঞ্জাম ডেবিট এবং নগদান ক্রেডিট। আমরা দেখবো নগদান হিসাব যেহেতু করতেছি, আমরা নগদান হিসাব কোন পাশে আছে, ক্রেডিট পাশে আছে, কাজে আমরা ক্রেডিট পাশে লিখবো। কিন্তু এটার বিপরীতে আমাদের ছিল অফিস সরঞ্জাম, কাজে আমরা এখানে বিবরণ করে লিখবো অফিস সরঞ্জাম হিসাব। অফিস সরঞ্জাম হিসাব টাকা ছিল 7,000 টাকা, আমরা লিখলাম 7,000 টাকা। 5 তারিখ পরে ছিল 8 তারিখ, ভাড়া দেওয়া হলো 8,000 টাকা, যার 4/1 ব্যক্তিগত ব্যবহারের জন্য। এই লেনদেনটা আমাদের বুঝতে হবে। ভাড়া দেওয়া হলো 8,000 টাকা ঠিকই আমাদের অফিস থেকে টাকা দিয়ে, কিন্তু আমরা সাধারণত হিসাব করে থাকি ব্যবসা প্রতিষ্ঠানে। এখানে লেখা আছে 4/1 কিন্তু আমাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য, অর্থাৎ মালিকের ব্যক্তিগত ব্যবহারের জন্য 4/1 টাকা খরচ করেছিলেন। অর্থাৎ এই 8,000 টাকার 4/1 যেটা হয় আমাদের, সেটা হচ্ছে 2,000 টাকা। এই 2,000 টাকা হচ্ছে মালিকের ব্যক্তিগত ব্যবহারের জন্য, অর্থাৎ যেটা আমাদের উত্তোলন হিসাবে আসবে। অর্থাৎ এই জাবেদা হবে, এই লেনদেনের জাবেদা হবে এরকম, 8 তারিখ, ভাড়া হিসাব ডেবিট 6,000 টাকা, উত্তোলন হিসাব ডেবিট 2,000 টাকা এবং নগদান ক্রেডিট হবে এক হচ্ছে 8,000 টাকা। এই দুটো মিলে আমাদের ক্রেডিট হবে নগদান 8,000 টাকা। আমরা নগদান হিসাব করতেছি, নগদান হিসাব ছিল এখানে কোথায়, ক্রেডিট পাশে ছিল, কাজে ক্রেডিট থেকে আমাদের তারিখ দিয়ে টাকা বসাতে হবে। আর বিবরণগুলো লিখতে হবে আমাদের এই দুটা হিসাব, একটা হচ্ছে ভাড়া হিসাব এবং আরেকটি হচ্ছে উত্তোলন হিসাব। তো তারিখ ছিল আমাদের 8 তারিখ, আমরা লিখব প্রথমে ভাড়া হিসাব, টাকা যাবে 6,000 টাকা এবং আবারও 8 তারিখ দিয়ে আমরা লিখব উত্তোলন হিসাব,
টাকা যাবে উত্তোলন হিসাবে ছিল আমাদের 2000 টাকা। এবার 10 তারিখে লেনদেনে আসি। ব্যাংকে জমা দেওয়া হলো 30,000 টাকা। ব্যাংকে জমা দিলে আমাদের কি হয়? ব্যাংকে জমা দিলে আমাদের কোনটা এন্ট্রি, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট। আমরা জানতে দিই বডি লিখব আগে। ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। ভালো করে খেয়াল করবে, আমাদের জাবেদা কি ছিল? ব্যাংক হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট। আমরা দুই গণনা নগদান বইতে কিন্তু আমরা দুইটি টাকার কলাম আছে। একটি ছিল নগদান বা নগদ, আর একটি ছিল ব্যাংক। আমরা প্রথমে দেখব নিয়ম অনুযায়ী ডেবিট ছিল ব্যাংক হিসাব, আমরা ব্যাংকের দিকে ডেবিট দিকে টাকা বসাবো তারিখ দিয়ে 10 তারিখ। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট ছিল, আমাদের নগদান বইতে কিন্তু ব্যাংক এবং নগদান দুইটি টাকার কলাম আছে। তো ব্যাংক হিসাব ডেবিট ছিল, এই জন্য আমরা ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা বসাবো, কিন্তু বিবরণের ঘরে লিখবো এই ব্যাংকের বিপরীত পাশে যেটা আছে নগদান হিসাব। বিবরণের ঘরে লিখলাম নগদান হিসাব। টাকা যাবে আমাদের ব্যাংকে জমা দেওয়া হলো 30,000 টাকা। এবং এই জাবেদা থেকে দুই পাশে যাবে, যেহেতু কোনটা এন্ট্রি বিপরীত থাকিলা, আরেকটি হিসাব আছে এখানে আমাদের নগদান হিসাব ক্রেডিট। কাজেই ব্যাংক এখানে কিন্তু আমাদের দুই ঘন্টা নগদের বইতে আমাদের নগদান কলাম আছে। কাজে আমাদের দেখতে হবে নগদান হিসাব ক্রেডিট পাশে যেটা আছে। এবার আমরা দেখব নগদান হিসাব ক্রেডিট পাশে যেটা আছে, তো আমরা নগদের ঘরে ক্রেডিট পাশে টাকা বসাবো তারিখ দিয়ে 10 তারিখ, কিন্তু নগদের বিপরীত আছে আমাদের ব্যাংক হিসাব। আমরা এখানে লিখব ব্যাংক হিসাব। টাকা ছিল 30,000 টাকা। আশা করি তোমরা এই লেনদেনটি বুঝতে পেরেছো। ব্যাংকে জমা দেওয়া হলে কন্ট্রাক্টিভ হয় এবং ব্যাংক থেকে উঠালে কন্ট্রাক্টিভ, অর্থাৎ আমাদের একই জাবেদায় যখন ব্যাংক হিসাব এবং নগদ হিসাব দুটি হিসাব থাকে, তখন সেটাকে আমরা বিপরীত দেখিয়ে বা কন্ট্রাক্টিভ বলে থাকি। তো 10 তারিখ গেল। এবার আমরা 15 তারিখে কর্মচারীদের বেতন প্রদান করা হলো নগদে 4,000 টাকা এবং চেকে বিজ্ঞাপন বিল পরিশোধ 2,000 টাকা। কর্মচারীদের বেতন প্রদান করা হলো নগদে 4,000 টাকা। এখন তো জাবেদা করে কম, বেতন হিসাব ডেবিট 4,000 টাকা, চেকে বিজ্ঞাপন বিজ্ঞাপনগুলো আমাদের একটি খরচ। বিজ্ঞাপন হিসাব ডেবিট 2,000 টাকা। এখানে যেহেতু বেতন প্রদান করছে নগদে, আমাদের নগদান হিসাব হবে ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট আমরা আলাদা করে লিখবো। বেতন হিসাব ডেবিট 4,000 টাকা এবং নগদ ক্রেডিট 4,000 টাকা। যেহেতু আমাদের বেতন প্রদান করা হয়েছে নগদে, এই হচ্ছে প্রথম জাবেদা। আর দ্বিতীয় জাবেদা কি হবে? এবং চেকে বিজ্ঞাপন বিল পরিশোধ, তাহলে বিজ্ঞাপন হিসাব বিজ্ঞাপন ডেবিট এবং চেক বলছে ব্যাংক বলছে, আমরা ব্যাংক থেকে টাকা যেহেতু চলে যাচ্ছে, ব্যাংক হিসাব ক্রেডিট। এই দুটি জাবেদা আমাদের এক তারিখে ছিল। তাহলে বেতন হিসাব ডেবিট 4,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 4,000 টাকা। আমাদের প্রথম দেখতে হবে নগদান হিসাব কোন পাশে ছিল? ক্রেডিট পাশে। তাহলে আমাদের ক্রেডিট পাশে তারিখ দিয়ে লিখতে হবে 15 তারিখ। নগদান হিসাব ক্রেডিট ছিল, অর্থাৎ ক্রেডিট পাশে নগদের যে টাকা যাবে, আর বিবরণে ঘরে লিখতে হবে নগদের বিপরীত যেটা ছিল বেতন হিসাব। দেখো বেতন হিসাব, বেতন হিসাব টাকা ছিল 4,000 টাকা। আরেকটি জাবেদা কিন্তু রয়ে গেছে, বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা দেখব জাবেদায় ব্যাংক অথবা নগদান আছে কিনা। আমাদের এখানে কিন্তু নগদান হিসাব নাই, কিন্তু ব্যাংক হিসাব রয়ে গেছে। কাজে আমাদের ব্যাংক হিসাব ক্যালকুলেট করতে হবে। ব্যাংক হিসাব ক্রেডিট পাশে আছে, অথবা আমাদের ক্রেডিট পাশে ব্যাংকের উপর টাকা যাবে একই তারিখ দিয়ে। বিপরীত পাশে আছে বিজ্ঞাপন হিসাব, আমরা বিবরণে করে লিখব বিজ্ঞাপন হিসাব। বিজ্ঞাপন হিসাব টাকা যাবে আমাদের ব্যাংকের ঘরে 2,000 টাকা।
এখানে ছিল 2000 টাকা, এই তো সমস্ত লেনদেন থেকে 2 ঘন্টা করে দেখতে চলে আসলো আমাদের টাকাগুলি। আমাদের সমস্ত লেনদেন শেষ। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে নিয়ম অনুযায়ী 2 ঘন্টা করে বইতে আমাদের উদ্বৃত্ত বের করতে হয়। এখানে দুটি টাকার কলাম আছে, একটি হচ্ছে নগদ এবং ব্যাংক। ডেবিট পাশে রয়ে গেছে নগদ এবং ব্যাংক, ক্রেডিট পাশে কিন্তু আমাদের নগদ এবং ব্যাংক রয়ে গেছে। একটি বিষয় ভুল করেছিলাম, দুঃখিত। এখানে আমাদের নগদ হিসাবে রেখেছিলাম এই পাশে, যেটা যাবে আমাদের ব্যাংক কলামে যাবে আমাদের 30,000 টাকা। দশ তারিখে যাবে যেটা ছিল সেটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো 30,000 টাকা, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট। তো আমাদের যেহেতু ব্যাংক হিসাব ডেবিট আছে, আমাদের ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা যাবে, লিখতে হবে নগদ হিসাব, এবং যেহেতু নগদের হিসাব ক্রেডিট আছে, তো আমাদের ক্রেডিট পাশে নগদের ঘরে টাকা যাবে সংগ্রহ টাকা দ্বারা, এটা আমাদের লিখতে হবে ব্যাংক হিসাব। এই লেনদেনটা ছিল আমাদের কন্ট্রাক্ট। তো এবার আমরা কি করব, আমরা উদ্বৃত্ত বের করব। আমরা জানি যে নগদ আর বহিতে কখনোই ক্রেডিট উদ্বৃত্ত হয় না, অর্থাৎ সবসময় ডেবিট উদ্বৃত্ত হয়ে থাকে। এই জন্য আমরা কি করবো, ডেবিট দিকে যোগফল অবশ্যই বেশি হবে। এটা ব্যাংক এবং নগদ দুটাতে আমাদের ডেবিট পাশে যোগফল বেশি হবে। আমরা দেখবো এখানে যোগ করবো টাকাগুলি 3,08,000 টাকা, আর হচ্ছে এখানে ব্যাংকের ঘরে 30,000 টাকা। নগদ থেকে ডেবিট থেকে টাকা ধরে নগদে পেলাম 3,08,000 টাকা এবং ব্যাংক কলামে পেলাম 30,000 টাকা। এই ছিল আমাদের ডেবিট পাশে যোগফল। এই যেহেতু সমপরিমাণ যোগফলটা আমরা ক্রেডিট পাশে লিখব। আমাদের ক্রেডিট পাশে যোগফলগুলি নগদ দেখি কত হয়। 2, 4, 6, 21, 71,000 টাকা। এখানে যোগফলটা লিখব 3,08,000 টাকা। আর এই পাশে রয়েছে করলাম, অর্থাৎ ডেবিট দিকে দুটো যোগ করলে আমরা ক্রেডিট পাশে বসালাম। এবার আমরা এই 3,08,000 থেকে আমাদের এই সমস্ত পরিমাণগুলো আমরা বিয়োগ করব। বিয়োগ করতে আমরা সেটা হচ্ছে 3,08,000 থেকে আমরা বিয়োগ করব। এখানে ছিল 2, 4, 6, 8, 14, 21, 2, 4, 71,000 টাকা বিয়োগ করব আমরা। 2,60,000 টাকা। আমরা এবারে জুনের 30 তারিখ জন্য লিখব ব্যালেন্স সিডি। এখানে আমাদের 2,37,000 টাকা, 2,37,000 টাকা। এবারে ব্যাংক থেকে যোগফল থেকে আমরা ক্রেডিট পাশে যোগফল বের করব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ডেবিট থেকে ব্যাংকের ঘরে আছে আমাদের 30,000 টাকা, কিন্তু ক্রেডিট পাশে কোনো অ্যামাউন্ট নেই, অর্থাৎ 0। কাজে আমাদের এখানে ব্যালেন্স সিডি হবে আমাদের 30,000 টাকা। তো নিয়ম অনুযায়ী আমরা যেটা করবো সেটা হচ্ছে যোগফলের নিচে পরবর্তী মাসের 1 তারিখ দিয়ে, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ দিয়ে আমরা ব্যালেন্স বিডি লিখবো, যেটা আমাদের আগের ব্যালেন্সটা ছিল, অর্থাৎ জুন মাসের যে ব্যালেন্স বিডি ছিল সেই পরিমাণ টাকাটা আমাদের জুলাই মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসেবে চলে আসবে। আমরা লিখব জুলাই 1 ব্যালেন্স বিডি। $2,37,000
আর ব্যাংক লোন ছিল 30,000। তুমি দেখতে পাচ্ছ এই দুটি উদ্বৃত্ত ছিল 2,60,000 আর একটা ছিল 30,000 টাকা। এই দুটি ব্যালেন্স কিন্তু আমাদের পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিল হিসেবে চলে এসেছে 2,60,000 এবং আরেকটা হচ্ছে 30,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। এই ছিল আজকের 2 ঘন্টা নগদ বহি। আমরা এই লেনদেনগুলো থেকে 3টি বিষয় শিখলাম। একটি হচ্ছে জুন মাসের মোট ক্রয় পরিমাণ কত। দ্বিতীয় প্রশ্নটি ছিল যে লেনদেনগুলি আমাদের নগদ বহিতে আসবে না সেগুলির মাধ্যমে আমাদের জাবেদা দেখাতে হবে। এবং 3 নম্বর প্রশ্নটি ছিল একটি 2 ঘন্টা নগদ বহি প্রস্তুত করো। আমি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। আগামী ক্লাসে 3 ঘন্টা নগদ বহি নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটি অনুসরণ করবে এই প্রত্যাশা রেখে সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, 30 মিনিট।